ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে মডার্ন হিস্ট্রি বা আধুনিক যুগের ইতিহাস বিষয়ের মহাবিদ্রোহ সংক্রান্ত চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ থেকে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েই থাকে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। মহাবিদ্রোহের কারণ, এখানে 1 নম্বরে কি আছে? প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের মধ্যে কি? ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন, যার কার্য গরু ও শূকরের চর্বি মেশানো ছিল। কার্য না, এটা কার্তুজ হবে, যার কার্তুজে গরু ও শূকরের চর্বি মেশানো ছিল এবং দাঁতে কেটে ব্যবহার করা হতো। তাহলে যে ভারতীয় সেনাবাহিনীতে কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় থেকেই কিন্তু সিপাহীরা অংশ নিয়েছিল। সেই সময় যে গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজ ব্যবহার করা হতো, যেটাকে দাঁতে কেটে কিন্তু ব্যবহার করতে হতো। তো সেক্ষেত্রে তাদের ধর্ম চলে যাওয়ার একটা ভয় ছিল, এটা কিন্তু বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে কিন্তু গণ্য করা হয়। এছাড়াও ছিল অর্থনৈতিক কারণ, সামাজিক ও ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে কি? লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি আর লর্ড ডালহৌসির কি? সত্যবিলোপ নীতি। এই যে দুই ধরনের নীতি ছিল, এই নীতি ফলেও কিন্তু রাজনৈতিক কারণ সৃষ্টি হয়েছিল যে মহাবিদ্রোহ ঘটবে। এরপর কি? সামরিক কারণ। সামরিক কারণের মধ্যে কি? কম বেতন। 1824 খ্রিস্টাব্দে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধে ভারতীয়দের সমুদ্র পারাপারে বাধ্য করা, তাহলে তাদেরকে যে কম বেতন দেওয়া হতো। এছাড়া আঠেরোশো কত সালে? 24 খ্রিস্টাব্দে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধে ভারতীয়দের সমুদ্র পারাপারে বাধ্য করা। এছাড়া 1856 খ্রিস্টাব্দে ডালহৌসি প্রবর্তিত জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। তাহলে এই যে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, এটা কে প্রচলন করেছিল? লর্ড ডালহৌসি। কত সালে? 1856 সালে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এই সিপাহীদের দূর দেশে যুদ্ধে প্রেরণ করা ইত্যাদি, তেমন সিপাহীদেরকে দূর দেশে যুদ্ধে প্রেরণ করা, এই সমস্ত বিষয়গুলির উপরে ভিত্তি করে কিন্তু 1857 সালে এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। তো এগুলি ছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণ। এরপর জেনে নেব গুরুত্বপূর্ণ বিষয়। 1857 সালে লর্ড ক্যানিংয়ের আমলে মহাবিদ্রোহ ঘটেছিল। তাহলে যখন মহাবিদ্রোহ 1857 সালে হয়, তখন কে শাসন করছিল ইংরেজ পক্ষ থেকে? লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা, তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শাসন করছিল, তার যে ভারতীয় সিপাহী তারাই কিন্তু এই বিদ্রোহ শুরু করেছিল প্রথমে, এই জন্য একে সিপাহী বিদ্রোহ বলা হয়। তাহলে এই যে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কেন বলা হয়, সেটার উত্তর কিন্তু আমরা জানতে পারলাম। 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরে বিদ্রোহের সূত্রপাত ঘটে। কখনো কখনো কিন্তু পরীক্ষাতে দেখা গেছে যে অপশানে ব্যারাকপুর নেই, সেখানে আছে কি? মিরাট। তাহলে 1857 সালের 10ই মে, মানে 29শে মার্চের পরপরই ঠিক 10ই মে এই বিদ্রোহের সূত্রপাত কিন্তু আরেক জায়গায় ঘটেছিল। কোথায়? মিরাটে। তাই যদি ব্যারাকপুর না থাকে অপশানে, সেক্ষেত্রে কিন্তু মিরাট উত্তর করতে হবে। ঠিক 10 দিন বা 11 দিন পরেই কিন্তু মিরাটে সূত্রপাত হয়েছিল, কিন্তু যদি অপশানে ব্যারাকপুর থাকে তাহলে অবশ্যই ব্যারাকপুর উত্তর করতে হবে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, খুব একটা ভালো প্রশ্ন। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন কে? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু ইনি শেষ মুঘল সম্রাট। হাডসন নামক ইংরেজ সেনাপতি হুমায়ুনের কবর থেকে বাহাদুর শাহকে বন্দি করেন। তার মানে হাডসন নামক যে ইংরেজ সেনাপতি, তিনি হুমায়ুনের কবর থেকে কিন্তু বাহাদুর শাহকে অ্যারেস্ট করেন এবং পরবর্তীতে বন্দি করেন। বন্দি করে কোথায় নিয়ে গেছিলেন জানবো। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করেন, বন্দি করে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। সেখানেই কিন্তু 1862 সালে তিনি মারা যান, আর তখনই কিন্তু মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। তার মানে বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন কিন্তু মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বা শেষ মুঘল সম্রাট। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট। এই তো পর্ব আমরা পেয়ে গেলাম। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই আসে। এরপর কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব দিয়েছিলেন। কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। যিনি কে ছিলেন? দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র। দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র ছিলেন, যার আসল নাম ধন্দুপন্ত। এই ধন্দুপন্ত থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ধন্দুপন্ত কার আসল নাম বা নানা সাহেবের কী ছদ্মনাম ছিল। আর নানা সাহেবকে কে সাহায্য করেছিল? তাতিয়া টুপি। উনিও কিন্তু সহযোগিতা করেছিল কানপুরে সিপাহী বিদ্রোহের।
এছাড়াও বিহারে কুনওয়ার সিং, এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, ঘুরিয়ে ফিরিয়ে অপশানে থাকে, এখানে প্রত্যেকটি দিয়ে দেওয়া আছে। বিহারে কুনওয়ার সিং ও অমর সিং, অযোধ্যা ও লখনৌতে বেগম হজরত মহল, দিল্লিতে ভকত খান, ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ, মিরাটে কদম সিং, মথুরায় দেবী সিং, ঝাঁসি ও গোয়ালিয়রে লক্ষ্মীবাই এবং আসামে মনিরাম দেওয়ান এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। তাহলে এনারা কিন্তু প্রত্যেকে বিভিন্ন জায়গায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এইগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অপশানে ঘুরিয়ে ফিরিয়ে রাখা থাকে। রানী লক্ষ্মীবাই, যিনি ঝাঁসির রানী বা ঝাঁসির রাজা গঙ্গাধর রায়ের বিধবা পত্নী। তাহলে গঙ্গাধর রায়ের বিধবা পত্নী কে ছিল? ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী ও তাতিয়া টোপিকে পরাস্ত করেন কে? স্যার হিউরোজ। ইংরেজ পক্ষ থেকে স্যার হিউরোজ কি ঝাঁসির রানী আর তাতিয়া টোপিকে কী করেন? পরাস্ত করেন। ঝাঁসির রানী যুদ্ধক্ষেত্রেই কিন্তু মারা যান এবং তাতিয়া টোপি 1859 সালে প্রাণদণ্ড, মানে তাতিয়া টোপিকে অ্যারেস্ট করা হয় এবং 1859 সালে প্রাণদণ্ড দেওয়া হয়। আর নানা সাহেব ও বেগম হজরত মহল নেপালে পালিয়ে যান। মানে প্রত্যেকেই কিন্তু সিপাহী বিদ্রোহে সাহায্য করেছিল। এরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতৃত্ব দিয়ে এই সিপাহী বিদ্রোহ বা যাকে মহাবিদ্রোহে পরিণত করেছিল। 1857 সালে মহাবিদ্রোহকে প্রথম ভারতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ, এই কথা কে বলেছেন? বীর সাভারকর। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে মহাবিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন। এইভাবে 4টে অপশান দেওয়া থাকে, সেখানে কিন্তু সঠিক উত্তর করতে হয় বীর সাভারকর। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন কে? মার্ক্সবাদী ঐতিহাসিকরা। তাহলে মার্ক্সবাদী ঐতিহাসিকরা কিন্তু সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন। ঐতিহাসিক বিপিনচন্দ্র একে কি বলেছেন? প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম। প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম। ডিসরেলি মহাবিদ্রোহকে একটি জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ডক্টর তারাচাঁদ বলেন, মধ্যযুগীয় এই বিদ্রোহ ছিল মূলত ক্ষমতাচ্যুত শ্রেণীর ক্ষমতা পুনরুদ্ধারের প্রচেষ্টা। এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এই লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জওহরলাল নেহরু কি বলেন? এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ নয়, বরং তা ভারতে অসামরিক বিদ্রোহের ভিত্তি রচনা করে। প্রকৃতিগতভাবে সামন্ততান্ত্রিক হলেও এই বিদ্রোহ কিছু জাতীয়তাবাদী উপাদান হিসাবে মজুদ ছিল। তার মানে কি বলছেন যে জওহরলাল নেহরু বলেন এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ নয়, বরং তা ভারতে অসামরিক বিদ্রোহের ভিত্তি রচনা করেন। তাহলে পরবর্তীতে যে তারা নেতৃত্ব দিয়ে, জওহরলাল নেহরু এনারা নেতৃত্ব দিয়ে যে বিদ্রোহ করেছিলেন, তার ভিত্তি কিন্তু সেই সিপাহী বিদ্রোহের সময় কিন্তু রচনা হয়েছিল। এই সিপাহী বিদ্রোহ পরবর্তী কাল থেকে কিন্তু বিভিন্নভাবে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়রা বিদ্রোহ ঘোষণা করেছে এবং লড়াই করেছে। সেখান থেকে ধীরে ধীরে পরবর্তীতে 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করে। তো সেই যে সুখকর দিন বা সময়, যে ভালো সময়, সেটার যে ভিত্তিপ্রস্তর বা এই রচনা কিন্তু এই সিপাহী বিদ্রোহের মাধ্যমেই হয়েছিল। মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে লড়েছিলেন কে? গোয়ালিয়র, সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম। গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জঙ্গ বাহাদুর, কাশ্মীর ও যোধপুরের রাজা, আর শিখ ও গোর্খা সৈন্যরা। এনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভারতীয় হওয়ার সত্ত্বেও এনারা মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষ নিয়ে লড়াই করেছিলেন। এনারা কিন্তু ভারতীয়দের সমর্থন করেনি, বিপক্ষে লড়াই করেছিলেন। মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়। তাহলে মধ্যবিত্ত সম্প্রদায়ের জমিদারগণ এনারাই কিন্তু মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি। এরপর মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ: যোগ্য নেতৃত্বের অভাব, দেশীয় রাজাদের অসহযোগিতা। ওই যে এখনই 5 জনের কথা বললাম, 5 রাজা যারা ছিল তারা কিন্তু দেশীয় রাজা, তারা কিন্তু অসহযোগিতা করেছিল, তারা বরঞ্চ সহযোগিতা করেনি। আর ওনারা তো ইংরেজদের পক্ষে থেকে লড়াই করেছিলেন, আর অনেকেই আছে যে কোনো পক্ষেই ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যর্থতার একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি পুরো সমগ্র দেশ ছাপিয়ে পড়তো তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতেও পারত। যাই হোক, যেটা ঘটেনি সেটা নিয়ে বলে লাভ নেই, এটা মনে রাখার জন্য একটা কৌশল। পরিকল্পনার অভাব, আধুনিক অস্ত্রের অভাব, আঞ্চলিক সীমাবদ্ধতা। তো এইগুলিই ছিল মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। মহাবিদ্রোহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও গ্রন্থাগার। এখানে বিনায়ক দামোদর সাভারকর কি লিখেছেন? একটা বই, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857।
1857 এই বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। 1857 এই সেম বই আরেকজন লিখেছেন, কে? সুরেন্দ্রনাথ সেন। টি.আর. হোমস কী লিখেছেন? এ হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউনিটি। রমেশচন্দ্র মজুমদার লিখেছেন দি সিপাই মিউনিটি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। এই যে বই কে লিখেছেন, এগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা। এইগুলো কিন্তু মহাবিদ্রোহ সংক্রান্ত বই, তো আসতেই পারে পরীক্ষাতে। মহাবিদ্রোহের ফলাফল। মহাবিদ্রোহের ফলে 1858 সালে মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে শাসনভার গ্রহণ করলেন এবং কোম্পানির শাসন, তার যে কোম্পানির শাসন ছিল সেটার কিন্তু অবসান হলো এবং মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে কিন্তু সে শাসনভার গ্রহণ করলেন। 1858 সালে 2রা আগস্ট ভারত শাসন আইন পাশ হয়। তো এরপরে কিন্তু মহারানী একটা 1858 সালে ইন্ডিয়ান অ্যাক্ট বা ভারত শাসন আইন পাশ করেন। 1858 সালে 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয়। এছাড়াও কিন্তু 1858 সালে 1 নভেম্বর মহারানী একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। সেই ঘোষণাপত্রে তিনি কি কি জিনিসের জিকির করেছিলেন বা কি কি জিনিস আলোচনা করেছিলেন সেই বিষয়ে জানব। কি আছে প্রথমে? এক, পুনরায় আর কোনো দেশীয় রাজ্য অধিগ্রহণ করা চলবে না। তার মানে যে দেশীয় রাজ্যগুলিকে তারা অধিগ্রহণ করছিল সেটা কিন্তু পুনরায় তখন থেকে বন্ধ হলো, আর অধিগ্রহণ করা চলবে না। এরপর কী ছিল? ব্রিটিশ সরকার সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে ভারতীয়দের যে সামাজিক বা ধর্মীয় বা সংস্কৃতি বিষয়ে ব্রিটিশ সরকার কোনো রকমভাবেই কিন্তু হস্তক্ষেপ করবে না। সত্যবিলোপ নীতি বাদ দেওয়া হয়। তাই যে সত্যবিলোপ নীতি সেটাকে রোধ করা হয়েছিল এই ঘোষণাপত্রের মাধ্যমে। যোগ্য ভারতীয়দের চাকরির আশ্বাস দেওয়া, যারা যোগ্য ভারতীয় তাদের চাকরির জন্য আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী। তো এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে যার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1858 সালে ভারত শাসন আইন অনুসারে ভাইসরয় পদের সৃষ্টি হয়। তাহলে ভাইসরয় পদ কখন সৃষ্টি হয়, কোন আইন অনুসারে? 1858 সালে ইন্ডিয়ান অ্যাক্ট অনুসারে। কি? ইন্ডিয়ান গভর্নর জেনারেল পদ ভাইসরয় পদে উন্নীত হয়। পরে আরও জানবো। ভারতের প্রথম ভাইসরয় হলেন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ভারতের প্রথম ভাইসরয়। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তাহলে এই যে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল বা ভারতের প্রথম ভাইসরয়, দুটোরই উত্তর কিন্তু লর্ড ক্যানিং। তাহলে কী ছিল তখন? লর্ড ক্যানিংয়ের সময় গভর্নর জেনারেল পদ ছিল, সেটা কিন্তু 1858 সালে ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী পরিবর্তিত হয়ে প্রথম ভাইসরয় বা ভাইসরয় পদের সৃষ্টি হয়। তাহলে লর্ড ক্যানিংই কিন্তু ভাইসরয় পদে আসীন হন। তো প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং পোর্টফোলিও সিস্টেম চালু করেন। এই যে পোর্টফোলিও সিস্টেম খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকেও পোর্টফোলিও সিস্টেম আছে, যেখানে মন্ত্রিত্ব থাকে, ক্যাবিনেট থাকে, তো সেখানে পোর্টফোলিও থাকবেই। তো সেক্ষেত্রে আরও বিষয় জেনে নেব। 1876 সালে আইন অনুযায়ী ভিক্টোরিয়াকে 1877 সালে 1 জানুয়ারি ভারত সাম্রাজ্ঞী রূপে উন্নীত করা হয়। তাহলে কাকে ভারত সাম্রাজ্ঞী রূপে উন্নীত করা হয়েছিল? রানী ভিক্টোরিয়াকে। কত সালে? 1877 সালে। আর কোন আইন অনুসারে? 1876 সালের আইন অনুসারে। এরপর 1857 সালে সিপাহি বিদ্রোহের পরে লর্ড ক্যানিং একটি আইন দ্বারা ইউরোপিয়ান আর্মিকে কুইন আর্মিতে বদলি করেন। তাহলে এরপরে কিন্তু 1857 সালে যে সিপাহি বিদ্রোহ হয়েছিল ঠিক তার কিছু পরে একটা আইন আনেন কে? লর্ড ক্যানিং। তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয় এবং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। তিনি কি করলেন? তিনি ইউরোপিয়ান আর্মি কুইন আর্মিতে বদলি করেন। তো ইউরোপিয়ান আর্মি থেকে কুইন আর্মিতে বদলি করেন কোনো নোটিশ ছাড়াই। এই নোটিশ কিন্তু কোনো ইংরেজরা পায়নি। তো এই জন্য এই যে কার্যকর করার ফলে ব্রিটিশ সৈন্যদের মধ্যে একটি উত্তেজনা, তার মানে ইংরেজদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু না দিয়েই উনি নিজের মত মতো ইউরোপিয়ান আর্মি থেকে কুইন আর্মিতে বদলি করেন। এটা কিন্তু যারা ইংরেজ আছে তারা কিন্তু মেনে নিতে পারেনি। তারপরে কিন্তু তারা হোয়াইট মিউনিটির সূচনা হয়। ঠিক আছে, শ্বেত বিপ্লব ও শ্বেত যুদ্ধ একটা সৃষ্টি হয়েছিল তখন, শ্বেতাঙ্গ আন্দোলন যেটা বলা হয়। হোয়াইট মিউনিটি মানে কি? শ্বেতাঙ্গ আন্দোলন। 1858 সালে ভারত শাসন আইন। এই 1858 সালে ভারত শাসন আইনে কি বিস্তারিত আলোচিত হয়েছিল বা কি সেই বিষয়ে জানব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসনের অবসান, সরাসরি ব্রিটিশ রাজ্যের অধীনে গভর্নর জেনারেল পদের বিলোপ ও ভাইসরয় পদের সৃষ্টি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান। তাহলে এর আগে 1858 সালের ইন্ডিয়ান অ্যাক্টের আগে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কোম্পানির হাতেই কিন্তু ভারতের শাসনভার ন্যস্ত ছিল। তো সেটা 1858 সালে ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী বা ভারত শাসন অনুযায়ী সেটা রানীর হাতে চলে যায়। রানী ভিক্টোরিয়া কিন্তু শাসনভার ডিরেক্টলি তিনি গ্রহণ করেন। এর ফলে কি হয় যে গভর্নর জেনারেল পদ যেটা ছিল সেটা বিলোপ হয় এবং ভাইসরয় পদের সৃষ্টি হয়। এই আইন অনুসারে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট
অফ ইন্ডিয়া। তার মানে এই যে আইন বা ইন্ডিয়ান অ্যাক্ট বা 58 সালে ভারত শাসন আইন, এটা কিন্তু অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। কিন্তু ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিবর্তে মহারানীর হাতে ন্যস্ত করা হয়। তাহলে তাহলে ভারতের যে শাসনভার কার হাতে ছিল? কোম্পানির হাতে। সেটা কার কাছে চলে যায়? ভিক্টোরিয়ার হাতে। এরপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ করা হয় ভাইসরয়। আগেই জানিয়েছি গভর্নর জেনারেল পদ থেকে ভাইসরয় পদের সৃষ্টি হয়। ভাইসরয় ছিলেন ভারতের ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। তাহলে এই যে ভাইসরয়, তিনি ছিলেন কিন্তু ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। তার আগে কিন্তু এই ভাইসরয় বা গভর্নর জেনারেল এনারাই কিন্তু কোম্পানির হয়ে কিন্তু শাসনভার পালন করতেন। তো এনারা কিন্তু পরবর্তীতে কী হয়ে গেলেন? যে ভাইসরয় তিনি ক্রাউনের প্রতিনিধি হয়ে গেলেন। বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরসের অবলুপ্তির মাধ্যমে ভারতের দ্বৈত শাসন, এই যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন ছিল ভারতে, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস, তো এই দুটোরই কিন্তু অবলুপ্তি ঘটে। ভারত সচিব ছিলেন 15 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। তাহলে এই যে ভারত সচিব কিন্তু ছিলেন কি 15 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়ান চেয়ারম্যান। এরপর কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হবে, এটা অ্যাক্ট কত 1861 সালে। এই আইনে কি ছিল? আইন পরিষদের আকার বৃদ্ধি, পোর্টফোলিও সিস্টেম চালু, যার থেকে পরবর্তীকালে ক্যাবিনেট সিস্টেম চালু হয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। 1862 সালে পৃথক পৃথক প্রাদেশিক আইন পরিষদ। 1862 সালে পৃথক পৃথক প্রাদেশিক আইন পরিষদের সূচনা হয়। 3টি নতুন আইন পরিষদ অর্থাৎ বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এবং পাঞ্জাব কাউন্সিল গঠিত হয়। 3টি কাউন্সিল গঠিত হয়েছিল, বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার আর পাঞ্জাব। এরপর কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তাহলে 3টি হাইকোর্ট কোথায়? কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এখানে কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার করা হয়, যেখানে আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়। তাহলে এই যে আইনের কিন্তু কি এই আইনের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্করণ হয়েছিল, যেখানে আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিতে কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল। ভাইসরয়ের হাতে অর্ডিন্যান্স, রুল, আদেশ জারি করার ক্ষমতা। যে ভাইসরয়, তার হাতেই কিন্তু অর্ডিন্যান্স, রুল এবং আদেশ জারি করার ক্ষমতা অর্পণ করা হয়েছিল। অর্ডিন্যান্সের মেয়াদ কত? 6 মাস। অর্ডিন্যান্সের মেয়াদ কিন্তু 6 মাস বলবৎ থাকতো। তাহলে এই ছিল আজকের আলোচনার বিষয়, যেখানে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও বলছি, যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন। আর খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।